যুদ্ধবিমান ও অস্ত্র ভান্ডার উন্নয়নে তুরস্ক ও পাকিস্তানের জোট গঠন। আল-আকসায় নামাজ পড়া সীমাবদ্ধ করে দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে তুরস্কের নৌবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী, ইসরায়েলি গবেষণা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা পুতিনের, মার্কিন বিমান তাড়া করল রাশিয়া। আইআরজিসি ও সেনাবাহিনীর ঐক্য শত্রুদের স্বপ্ন ভেঙে দিয়েছে, সালামি। মিত্র থেকে চরম শত্রু ইরান ইসরায়েল। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞার নিন্দা জানালো চীন। প্রকাশ্যে একে অপরকে দুষলেন গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। উইঘুরে গণহত্যা জাতিসংঘে তুলে ধরতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস। তুরস্কের জন্য লিবিয়া কেন এত গুরুত্বপূর্ণ? ফ্রান্সে 15 বছরের কম বয়সীদের সাথে শারীরিক মিলনকে ধর্ষণ আখ্যা। নাতানজে 60 মাত্রা সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সম্পন্ন। সিনেমার গোখরা দেখেছো, আসল গোখরা দেখোনি, মিঠুনকে মমতা। এবং সবচেয়ে থাকছে হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেপ্তার। পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নের জন্য 3টি দেশের দক্ষতা এবং ক্ষমতা একত্রিত করার লক্ষ্যে তুরস্ক ও চীনের সাথে সমন্বয় সাধন করছে পাকিস্তানি সেনাবাহিনী। 3টি দেশের বিমান শক্তি বৃদ্ধিতে ড্রোন এবং যুদ্ধ বিমানে চীন ও তুরস্কের দক্ষতা সমন্বয়ে একটি বিশাল সম্ভাবনা দেখছে। এছাড়া পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা গত 27 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত তুরস্ক সফর করেন। তুরস্কের জেনারেল স্টাফ প্রধান জেনারেল ইয়াসার গুলার স্টাফ সদর দপ্তরে রাজাকে আমন্ত্রণ জানান। তুরস্ককে সহায়তা করার পাশাপাশি এই সফরের পেছনে আরেকটি উদ্দেশ্য ছিল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অংশ হিসেবে তুরস্ককে অন্তর্ভুক্ত করা এবং 3 জনের মধ্যে দ্রুত জোট গড়ে তোলা। সফরের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল আফগানিস্তানে তুরস্ক ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সফরকালে উভয় পক্ষই বেশ কয়েকটি সামরিক প্রকল্প এবং বিদ্যমান ভূ রাজনৈতিক বিষয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আফগানিস্তানে ন্যাটো এবং আমেরিকান বাহিনী প্রত্যাহার করা হলে সেখানে তুরস্কের সেনা মোতায়েন করার ইচ্ছা পোষণ করে পাকিস্তান। হাক্কানি নেটওয়ার্কের সহায়তায় পাকিস্তান ইতিমধ্যে তালেবানদের বোঝাতে সক্ষম হয়েছে যে তুর্কি বাহিনী মোতায়েন অব্যাহত রাখার পাশাপাশি আফগানিস্তানে আরও সৈন্য পাঠানোর অনুমতি দেয়। ইসরায়েল তাদের জন্য ইরানকে সবচেয়ে হুমকি মনে করে, অথচ দেশ দুটি একসময় ঘনিষ্ঠ মিত্র ছিল। কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচি এখন তেল আবিবের অস্তিত্বের জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করে এবং তাদের থামাতে রীতিমতো মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ শুরু করেছে দেশটি। বার্তা সংস্থা এএফপি বলছে, বিগত 50 বছর ইরান ও ইসরায়েল মিত্র থেকে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে, অথচ 1948 সালে ইসরায়েল সৃষ্টির সময় ইরানের সাথে মিত্রতা গড়ে তোলে। তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইহুদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। তেল আবিব ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পহলবির সাথে জোট গড়ে। ওই সময়ে ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইহুদিদের সবচেয়ে বড় বসবাসের স্থান। ইরান থেকে নতুন ইহুদি ইসরায়েল 40% তেল আমদানি করত, বিনিময়ে অস্ত্র, প্রযুক্তি ও কৃষিপণ্য দিত। এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ শাহের গোপন পুলিশ বাহিনী শাবাকের সদস্যদের প্রশিক্ষণ দিত। 1979 সালে ইসলামিক বিপ্লবের মুখে ইরানে শাহের পতন ঘটে। এরপরই মূলত ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের পতন ঘটে। ইসরায়েল এখন পর্যন্ত ইরানের ইসলামিক প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়নি। তুরস্ক এবং লিবিয়ার সম্পর্ক প্রায় 500 বছরের পুরনো। বিংশ শতাব্দীর শুরুর দিকেও লিবিয়া উসমানীয় খেলাফতের অধীনে ছিল, কিন্তু কখনোই লিবিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক খুব খারাপ ছিল না। শুধুমাত্র গাদ্দাফির পতনের পূর্বে লিবিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। তবে তুরস্কের সঙ্গে বর্তমানে লিবিয়ার যে দহরম মহরম সম্পর্ক, সেটি আসলে শুরু হয় 2019 সালের শুরুর দিকে। লিবিয়ায় তখন চলছিল প্রচণ্ড রকম গৃহযুদ্ধ। একদিকে রাশিয়া, আরব আমিরাত, মিশর, ফ্রান্স ও গ্রিসের সমর্থিত সন্ত্রাসী হাফতারের বাহিনী, অন্যদিকে রাজধানী ত্রিপোলিতে অবস্থিত
জাতিসংঘ স্বীকৃত সরকার। যুদ্ধে ত্রিপলি ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এত কোণঠাসা হয়ে পড়ে যে খলিফা হাফতারের সন্ত্রাসী গ্রুপের কাছে পতন ছিল মাত্র সময়ের ব্যাপার। সেই সময়ে জাতিসংঘের স্বীকৃত সরকারটি বিভিন্ন দেশের কাছে সামরিক সহযোগিতার আবেদন করে, কিন্তু কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি, বরং দেশটির উপর জারি করা হয় অস্ত্র নিষেধাজ্ঞা। বিশ্বের বড় বড় দেশ যেমন ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, আরব আমিরাত, মিশর এবং গ্রিস লিবিয়ায় পূর্বাঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা খলিফা হাফতারকে অস্ত্রশস্ত্র এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে। ঠিক ওই সময় পতনের দ্বারপ্রান্তে থাকা লিবিয়ার ওই বৈধ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তুরস্ক। 2019 সালের জানুয়ারিতে লিবিয়ায় সৈন্য, সাঁজোয়া যান ও ড্রোন পাঠানো সহ সব ধরনের সামরিক সহযোগিতার আশ্বাস দেয় তুরস্ক। এরদোয়ান সরকারের সেই সহযোগিতাই মূলত লিবিয়ার জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। তুরস্কের গোয়েন্দা বাহিনী এবং কিলার ড্রোন হাফতারের বাহিনীকে ত্রিপলির উপকূল থেকে তাড়িয়ে 450 কিলোমিটার পূর্বে সিরত শহর পর্যন্ত নিয়ে যায়। হাফ ছেড়ে বাঁচে ত্রিপলি ভিত্তিক জাতিসংঘ সমর্থিত ফায়েজ আল সারাজের সরকার। সেই সময় তুরস্ক লিবিয়ার সঙ্গে দুটি চুক্তি সই করে। প্রথমটি হলো ভূমধ্য সাগরের জলসীমা চুক্তি, দ্বিতীয়টি সামরিক চুক্তি। তুরস্ক এবং লিবিয়া ভূমধ্য সাগরের মাঝখান বরাবর একটি জায়গায় নিজেদের সীমানা নির্ধারণ করে, আর এটাই ছিল গত এক দশকে এরদোয়ানের সবচেয়ে বিচক্ষণ চাল। আসলে ইসরায়েল, গ্রিস, ফ্রান্স, সাইপ্রাস ও মিশর চেয়েছিল তুরস্ককে একেবারে কোণঠাসা করে রাখতে, কারণ ভূমধ্য সাগরের তীরবর্তী এই দেশগুলো তুরস্ককে বাইরে রেখে একটি জোট গঠন করেছিল, যা এই সাগরের তেল গ্যাস অনুসন্ধান এবং এর বন্টনের সিদ্ধান্ত নেবে। অথচ ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চলে তুরস্কের যে উপকূল আছে তার দৈর্ঘ্য 1600 কিলোমিটার আর লিবিয়ার 1700 কিলোমিটার। অথচ এই তুর্কি বিরোধী জোটটি তাদেরকে কোনো অধিকারই দিতে নারাজ। কিন্তু তুরস্ক এবং লিবিয়ার এই জলসীমা চুক্তি অন্যদের সকল প্রাণকে নস্যাৎ করে দেয়। তুরস্কের নৌবাহিনীকে মধ্যপ্রাচ্যে ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী নৌবাহিনী বলে ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক এক গবেষণায়। পূর্ব ভূমধ্য সাগরে নিজের বৈধ স্বার্থ রক্ষার্থে তুরস্কের কার্যকর পদক্ষেপ ও দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রযুক্তিগত উন্নয়নের কারণেই এই স্বীকৃতি। হাইফা বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক নীতি ও সমর কৌশল নিয়ে গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিষয়টি নিয়ে রাশিয়ার সুরক্ষা কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একদিন পরই সেই পদক্ষেপের একটা জবাব দিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে তাদের একটি মিগ-31 জঙ্গি বিমান প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি RC-135 কৌশলগত গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে। বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কমান্ডার ইন চিফ বলেছেন, IRGCর ঐক্যে শত্রুদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মেজর জেনারেল হুসেন সালামি শুক্রবার ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে এই মন্তব্য করেন। জেরুজালেমে অবস্থিত ঐতিহাসিক আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায় সীমাবদ্ধতা জারি করেছে ইসরায়েল। শুক্রবার মুসলমানদের পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ ছিল, কিন্তু সীমাবদ্ধতার কারণে মাত্র শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পেরেছেন। অন্তত হাজারো মুসল্লিকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিম তীর থেকে মাত্র শতাধিক ফিলিস্তিনিকে আল আকসা মসজিদে ঢুকতে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ ছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। অথচ জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন অবশিষ্ট নেই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞাগুলো ওয়াশিংটনের একতরফা আধিপত্যবাদী পদক্ষেপ। ইয়ং রিপোর্টার্স ক্লাব শুক্রবার জানিয়েছে, ঝাউলিজিয়ান বলেছেন রাশিয়ার উপর আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ রুখে দাঁড়াবে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বৈঠকে বসেছিলেন তারা, কিন্তু সাংবাদিক সম্মেলনে একে অপরকে দুষলেন গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক সম্মেলন শুরুটা ঠিকই ছিল। দুই পররাষ্ট্রমন্ত্রী সৌহার্দ্যের বাতাবরণ বজায় রেখেছিলেন।
গোলমাল শুরু হয় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াসের অভিযোগের পর থেকেই। তার অভিযোগ ছিল তুরস্কের বিমান অনেকবার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন তুরস্ক যেন ভুয়া নিউজ না ছড়ায়। গ্রিসের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করা হলে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুমকি দেন তিনি। জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন গ্রিসের ওই অভিযোগ মানা যায় না। তারা বৈঠকে নিজেদের ঘরোয়া বিষয় তুলছে। গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা কমানো ও পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ হলো না। যুক্তরাষ্ট্রের সিনেট হাউসে একটি দ্বিপক্ষীয় রেজুলেশন চালু করা হয়েছে। গত বুধবার চালু করা ওই রেজুলেশনের মধ্য দিয়ে জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চীনের গণহত্যার কথা জাতিসংঘে তুলে ধরতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। ঐতিহাসিক এক আইন পাশ করেছে ফ্রান্সের পার্লামেন্ট। গত বৃহস্পতিবার ভোটাভুটির মধ্য দিয়ে পাশ করানো এই আইনে 15 বছরের কম বয়সী মেয়েদের সাথে শারীরিক মিলনকে ধর্ষণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধে জড়িতদের 20 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানীরা 60 মাত্রার সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের প্রথম ব্যাচের উৎপাদন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। ইরানের মধ্যাঞ্চলীয় নাতাঞ্জু শহরে অবস্থিত পরমাণু স্থাপনায় এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি কথা নিশ্চিত করেছেন। বিজেপিতে যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী নিজেকে জাত গোখরা হিসেবে পরিচয় দিয়েছিলেন। এবার তার ওই সিনেমার সংলাপকে হাতিয়ার করে জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন রিল আর রিয়েল লাইফের মধ্যে পার্থক্য অনেক। এছাড়াও মমতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ তুলেছেন। পঞ্চম দফার ভোটকে সামনে রেখে শুক্রবার হাবড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে একথা বলেন। হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি লালবাগ। শুক্রবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবি পুলিশের একটি দল জুবায়েরকে গ্রেপ্তার করে। জুবায়েরের বিরুদ্ধে 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে নাশকতার অপরাধে মামলা রয়েছে। মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে ডিবির ওই কর্মকর্তা বলেন এখনও নিশ্চিত না, তবে আগের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে।